গুড আফটারনুন সকলকে, গুড আফটারনুন। ভালো আছি। আর ভালো কোথায় আছি? ঠিক আছে। গুড আফটারনুন বাবা সকলকে, যারা যারা ক্লাস জয়েন করেছো। আচ্ছা, তোমাদের প্রত্যেককে বলে দিই, আমি কিন্তু চ্যাট ভাই প্রাইভেট রাখি, কারণ আমার ক্লাসে প্রায় ১,৫০০ জন স্টুডেন্ট ক্লাস করে। ঠিক আছে? হ্যাঁ। এইবার বিষয়টা হচ্ছে তাই জন্য তোমাদের এত চ্যাট এবং এত কিছু কোয়েশ্চেন আসে, সেটা যদি তোমরা নিজেরাও একে অন্যকে দেখো তাহলে ডাইভার্ট হয়ে যাবে। মানে তুমি কনসেন্ট্রেট করে পড়া শুনছো আর সাইড দিয়ে চ্যাট উঠতেই থাকছে উঠতেই থাকছে উঠতেই থাকছে, তো তোমারও মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি প্রাইভেট করে দিই চ্যাটটাকে। তো তোমরা এমনটা ভেবো না যে কিছু, মানে তোমরা দেখতে পাচ্ছ না বা শুনতে পাচ্ছ না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। কারণ কালকে আমাকে হঠাৎ করেই সাপোর্ট টিম থেকে বললো যে ম্যাম আপনি কি চ্যাট অফ রাখেন, স্টুডেন্টরা কমপ্লেন করছিল। তো সেই জন্য আমি সবার কাছে ক্লিয়ার করে দিলাম, তোমাদের ভালোর জন্যই আমি করছি, যাতে তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক না হয়, তাই জন্য। এবার তোমরা যদি মনে করো যে না ভাই আমাদের কনসেন্ট্রেশনের কোনো দরকার নেই, ম্যাম আমরা গল্প করব ক্লাসে, তাহলে আমি চ্যাট ওপেন করে দিচ্ছি, গল্প করো। কোনটা চাও? ঠিক আছে, ঠিক আছে, চলো। অফই থাকবে, কোনো ব্যাপার না। চলো, এবার তোমাদের একটা ছোট্ট টপিক বাদ চলে গেছিল, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তাই তো? যে টপিকটা আগের দিন আমি করাতে পারিনি, পিডিএফটা খুঁজে পাচ্ছিলাম না আমি। তো হোয়াট এভার, ন্যাশনাল হাইওয়ে যে ছোট্ট একটা টপিক, খুব মানে বিশাল বেশি বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে না, কিন্তু জাস্ট একদম এক্সাম স্পেসিফিক ভাবে যেটুকু প্রশ্ন আসে, আমরা জাস্ট ওইটুকু প্রশ্ন একটুখানি সুন্দর করে দেখে যাব, যাতে পরীক্ষায় ঝাটাকসে উত্তর আসলে, মানে প্রশ্ন আসলে আমরা একদম ঠিকঠাক পয়েন্ট টু পয়েন্ট উত্তরটা দিয়ে বেরিয়ে আসতে পারি। এরকমই ছোট্ট ছোট্ট প্রশ্ন আসে ন্যাশনাল হাইওয়ে থেকে। ঠিক আছে, গুড আফটারনুন প্রত্যেককে। ওকে। তো আমি হ্যাঁ, রিজনিং অ্যাড। হ্যাঁ। হ্যাঁ শোভন। ঠিক আছে, চলো। ফার্স্টেই বলে দিই যে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, মানে NHAI, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এরাই কিন্তু আমাদের ভারতে যত জাতীয় মহাসড়ক রয়েছে সেগুলোকে তৈরি করে। ওকে। এরাই কিন্তু পুরো দায়িত্ব নিয়ে সেই মহাসড়কগুলোকে নির্মাণ করে থাকে। কত লেনের মহাসড়ক হবে, কোথায় কিভাবে কি বৃত্তান্ত, এরাই কিন্তু পুরো জিনিসটাকে দেখভাল করে। ঠিক আছে। এবার এই যে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ রয়েছে, মানে NHAI, এরা কত সালে তৈরি হয়েছিল? 1995-এ NHAI তৈরি হয়েছিল। তবে NHAI আইন বা অ্যাক্ট যেটা, সেটা প্রতিষ্ঠার জন্য যে আইনি কাঠামো, সেটা কবে এসেছিল? 1988-এ সংসদ কর্তৃক প্রণীত হয়েছিল। মানে NHAI এটা প্রাইভেটলি তৈরি হয়ে গিয়েছিল। নাইনটিন সরি, প্রাইভেটলি বলছি, 1988-এ এটার জন্য আইন পাশ করে দেওয়া হয়েছিল, বাট এটা তখনও তৈরি হতে পারেনি। তো 1995-এ গিয়ে পুরো NHAI অর্গানাইজেশনটাকে তৈরি করা হয়, যারা জাতীয় সড়ক পরিদর্শন করবে। ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো আমাদের এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? এস্টাবলিশমেন্ট ইয়ার থেকে প্রশ্ন আসতে পারে, অথরিটির পুরো নাম থেকে প্রশ্ন আসতে পারে, যে NHAI এর ফুল ফর্ম বলো, এটা কত সালে তৈরি হয়েছিল সেটা বলো, NHAI অ্যাক্ট কত সালে এসেছিল সেটা বলো। এই যে তিনটে প্রশ্ন, আমাদের এই তিনটে প্রশ্নই কিন্তু এখান থেকে আসতে পারে। ঠিক আছে, হয়ে গেল। চলো, এইবার চলে আসি হচ্ছে আমাদের পরেরটায়। বিশেষ বিশেষ কয়েকটা করিডোর নির্মাণ করা হয়েছে, কারণ দেখো আমরা জানি প্রত্যেকটায়, ঠিক আছে, প্রত্যেকটায় অভিজিৎ প্লিজ, মানে আমি সকলকে বলছি এখানে, যারা যারা ক্লাস করছো, একটু মন দিয়ে যেটা পড়াচ্ছি সেটা পড়ে নাও, তারপর তোমাদের পার্সোনাল কোয়েশ্চেন করো। আমি কোন পরীক্ষায় বসতে পারবো, কোনটায় বসতে পারবো না, আমার এজ কি আছে, আমি কেন বসছি না, এই প্রশ্নগুলো অযথা ক্লাসের মধ্যে করো না। ঠিক আছে? তোমরা পরে
যে কোনো হেল্পলাইন নাম্বারে আমাদের ফোন করে সেখানে তোমরা কথা বলো, বলে সেখান থেকে তোমরা পড়াশোনা মানে জেনে নাও, জেনে তোমরা সেই মতো পড়াশোনা শুরু করতে পারো। বাট এখন ক্লাসের মধ্যে করো না প্লিজ, মানে এটা তোমাদের কাছে খুব 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 করে রিকোয়েস্ট, কারণ ক্লাসটা হ্যাম্পার হয়ে যায়, প্রত্যেকের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? একদম। কোনটা বলো তো? 1988 বলছো? হ্যাঁ এটাই তো 1988ই তো, 1988ই তো। আগে অ্যাক্ট হয়েছে, তারপরে সেটা অর্গানাইজেশনটা তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো এবার আমরা কি দেখছি, আমাদের যে ভারতবর্ষ ধরে রাখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এইবার এই ইন্ডিয়াকে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এইভাবে কিন্তু দেখব, ঠিক আছে? ওকে, এইবার যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে আমাদের কি রয়েছে বলতো? উত্তরে উত্তরে রয়েছে আমাদের জম্মু কাশ্মীর, আর এই জম্মু কাশ্মীরের মধ্যে শ্রীনগর এই যে জায়গাটা রয়েছে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। শ্রীনগর থেকে ডিরেক্ট সাউথ অব্দি একদম ইন্ডিয়ার নিচে অবস্থান করছে কি? তামিলনাড়ু। আর এই তামিলনাড়ুর কোন জায়গাটা? কন্যাকুমারী, তাই তো? তাহলে আমরা কি লিখবো? তামিলনাড়ু অ্যান্ড তার মধ্যে হচ্ছে আমাদের কন্যাকুমারী, এই যে জায়গাটা। তাহলে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের একটা লাইন কাটতে হবে, যে লাইনটা একটা মহাসড়ক, ওকে, একদম জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত কানেক্ট করছে যে ন্যাশনাল হাইওয়ে, যেটা সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, দ্যাট ইজ NH-44। প্রচন্ড ইম্পর্টেন্ট। না, সাউন্ডটা এটাই ঠিক আছে বাবা, তোমার ফোনে কিছু সমস্যা হচ্ছে। মানে আমি এতবার করে বলছি তারপরেও কেন তোমরা এত প্রশ্ন করছো আমি সিরিয়াসলি জানি না, মানে আমার নিজেরও কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। হোয়াট এভার। পূর্ব পশ্চিম করিডোর যেটা শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত, সেটা হয়ে যাচ্ছে আমাদের NH-27, ঠিক আছে? NH-27 যেটা, সেটা হলো শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। দেখো ইস্টে রয়েছে আমাদের আসাম, আসামের হচ্ছে আমাদের শিলচর, ওয়েস্টে রয়েছে আমাদের গুজরাট, গুজরাটের হচ্ছে পোরবন্দর। এই হচ্ছে জায়গা যেই দুটোকে কানেক্ট করছে আবার কি? NH-27, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের দুটো ইম্পর্টেন্ট হাইওয়ে, খুব ভালো করে মুখস্থ করতে হবে। পাশাপাশি আমি আরেকটা হাইওয়ের কথা বলবো। NHAI এর ফুল ফর্ম কি আগে আমি বলে দিয়েছি, যারা নতুন এক্ষুনি জয়েন করলে তারা প্লিজ একটু আগেই 5 মিনিট আগেই আমি বলে দিয়েছি, দেখে নিও। আর NH-44 NH-27 থেকে কিরকম প্রশ্ন আসতে পারে বলে দেব। NH-44 হচ্ছে আমাদের লংগেস্ট, ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট হাইওয়ে। তো প্রশ্ন আসতে পারে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট হাইওয়ে কোনটা? NH-44। এই হাইওয়ে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কানেক্ট করছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী। ভারতের উত্তর থেকে দক্ষিণ করিডোরে বিস্তৃত মহাসড়কের নাম কি? NH-44। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই যে মহাসড়ক NH-44 আমরা দেখতে পাই, এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত? শ্রীনগর থেকে
কন্যাকুমারী। এই প্রশ্নগুলো NH44 কে ঘিরে আসতে পারে, NH27 কে প্রশ্ন NH27 কে ঘিরে প্রশ্ন আসতে পারে। সেম কিরকম, ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে করিডোর আমরা দেখতে পাই তার নাম কি, সেটা হচ্ছে আমাদের NH27। NH27 ভারতের পূর্ব থেকে পশ্চিমে কোন কোন জায়গাকে কানেক্ট করছে? সো উত্তর কি হয়ে যাবে? শিলচর থেকে পোরবন্দর কানেক্ট করছে। এই হলো আমাদের টোটাল কোয়েশ্চেন যেগুলো এখান থেকে আসতে পারে। এবার চলে আসো পরেরটায়, এটাও একটা ভীষণ ভীষণ ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা, যেটা হলো আমাদের ভারতের মধ্যে আমরা টোটাল 4টে সব থেকে বড় শহর দেখতে পাই, তাই তো? নাম্বার 1 কলকাতা, নাম্বার 2 আমাদের দিল্লি। কলকাতা আর দিল্লি মোস্ট ভাইটাল কেন? কারণ কলকাতাতে আমাদের আগের রাজধানী ছিল, 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়। তাহলে কলকাতা, দিল্লি এই দুটো আমাদের খুব ভাইটাল শহর। এছাড়া মুম্বাই এবং তার সাথে রয়েছে চেন্নাই। এই হলো 4টে মেট্রোপলিটন সিটি, এগুলোকে বলা হয় মেট্রোপলিটন সিটি। তো এই যে 4টে টোটাল আমরা মেট্রোপলিটন সিটি আমাদের টোটাল ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, এই 4টে শহরকে যুক্ত করছে একটা চতুর্ভুজ। অবভিয়াসলি সেটা একটা ন্যাশনাল হাইওয়ে যে এই 4টেকেই কানেক্ট করছে। বাট আমরা যদি একটা কাল্পনিক রেখাও কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই 4টেকে যুক্ত করলে একটা চতুর্ভুজ আমরা পাই। অ্যান্ড সেই চতুর্ভুজটাকেই বলা হয় সোনালী চতুর্ভুজ বা দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল। কারণ এটা আমাদের ইন্ডিয়ার 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন সিটিকে কানেক্ট করছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ক্রুশিয়াল হলো এই জায়গাটা। কি কি? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। ঠিক আছে, যার ফলে ভারতের প্রধান শিল্প, কৃষি এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে আমরা একত্রিত করতে পারছি, আমরা একটা কানেকশন বিল্ড করতে পারছি। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, এই যে প্রজেক্টটা, যে এই সোনালী চতুর্ভুজ একটা তৈরি করা হবে বা একটা গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল তৈরি করা হবে, এই প্রজেক্টটাকে স্টার্ট করা হয়েছিল 2001 সাল থেকে। ওকে, এবং দেখো এই বৃহত্তর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের এটা কিন্তু একটা প্রথম পর্যায়ে ছিল। 1998-এ একই প্রশাসন ধারা এটাকে শুরু করা হয়েছিল, মানে NHAI কিন্তু এটাকে স্টার্ট করেছিল 1988 থেকেই। ঠিক আছে, নেক্সট দেখো, সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রকের অন্তর্গত ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ যেটা হলো NHAI এর দায়িত্বে রয়েছে। ঠিক আছে, সাউন্ড তো বসে যাওয়ার কথা না। ক্রস করছে বিশাল। NH44 যদি আমার এইভাবে যায় আর NH27 আমার এইভাবে যাচ্ছে, তো মাঝে অবভিয়াসলি এটা ক্রস করছে নিজেদের, মানে একে অপরকে ক্রস করবে। করিডোর মানে কি? আমাদের বাড়িতে করিডোর আমরা দেখতে পাই না? লম্বা যে লেন গুলো, মানে লম্বা যে লন থাকে তাকে আমরা করিডোর বলি না? বারান্দাকে আমরা করিডোর বলি না? সেটাই, যেখান দিয়ে আমরা যাতায়াত করতে পারি, দ্যাট ইজ কল্ড করিডোর। তো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাতায়াতের জন্য যে রাস্তাটা বানানো হচ্ছে দ্যাট ইজ করিডোর। পূর্ব থেকে পশ্চিম সীমান্তে যাওয়ার জন্য যে রাস্তাটা বানানো হচ্ছে দ্যাট ইজ করিডোর। করিডোর মানে রাস্তা। ঠিক আছে, ওকে। নেক্সট, যখন এটা সম্পন্ন হলো, স্বর্ণ চতুর্ভুজ যেটা টোটাল কত কিলোমিটার? 5846 কিলোমিটারের রাস্তা টোটাল। যদি এই সোনালী চতুর্ভুজকে আমরা দেখি, আমি তোমাদের ম্যাপ দেখাবো এরপরে। ম্যাপ এই যে এখানে রয়েছে আমাদের, এই হলো আমাদের দিল্লি, ঠিক আছে? কলকাতা হচ্ছে এই জায়গাটা করে, মানে মোস্ট পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা কলকাতার। ওকে, নেক্সট এই পয়েন্টটা হচ্ছে আমাদের চেন্নাই এর পয়েন্ট। ওকে, আর এখানটা হচ্ছে আমাদের মুম্বাই এর পয়েন্ট। তো এই যে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এইভাবে জিনিসটা কানেক্টেড আছে।
বুঝতে পারলাম? এইভাবে জিনিসটা কানেক্টেড আছে। এই যে রেড কালারের একটা লাইন রয়েছে, যখন পিডিএফটা তোমাদের দিয়ে দেবো তোমরা সামনে খুলবে তখন বুঝতে পারবে রেড কালারের একটা লাইন দেওয়া আছে। তো এইটা হলো আমাদের গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল, ঠিক আছে? এইটার যখন কাজ শেষ হলো তারপর দেখা গেল টোটাল এটা 5846 কিলোমিটারের একটা রাস্তা। ওকে, এবং এটা টোটাল দেখো কিছু কিছু জায়গায় 4 লেনের রাস্তা আছে, কিছু কিছু জায়গায় 6 লেনের রাস্তা আছে। তো যদি প্রশ্ন আসে না সম্ভবত, মানে আমি এখনো পর্যন্ত কোনো কোথাও দেখিনি প্রশ্ন, বাট যদি বাই এনি চান্স এসে যায় তোমাদেরকে দুভাবেই অপশন দেবে যে আমাদের যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল দেখতে পাই সেটা কত কোন কোন লেনের রাস্তা। তো হয়তো 4-6 বলে একটা অপশন দিল, 3-5 বলে একটা অপশন দিল, 3-6 বলে একটা অপশন দিল, এরকম। তো জেনে রাখবে এটা 4-6 লেনের এক্সপ্রেস সড়ক নিয়ে গঠিত। ওকে, যেটা ভারতের বৃহত্তম মহাসড়ক প্রকল্প এবং সারা বিশ্বের মধ্যে যদি আমরা দেখি তাহলে ষষ্ঠ দীর্ঘতম এই মহাসড়ক প্রকল্প, তার মধ্যে এটা পড়ছে। তাহলে সারা ওয়ার্ল্ডের রেসপেক্টে এটা 6th লংগেস্ট এবং ইন্ডিয়ার রেসপেক্টে এটা ফার্স্ট হাইয়েস্ট। ঠিক আছে, লেন হয় বাবা, ক্রসিং হয়, যে লেন হয় না, দেখবে যে ন্যাশনাল হাইওয়ে গুলো বানানো হয় সেখানে এরকম লেন করা থাকে, কোনটা দিয়ে গাড়ি এদিকে যাবে, কোনটা দিয়ে গাড়ি এদিকে আসবে, এই যে লেন্স গুলো করা হয় সেগুলোই হচ্ছে 4 লেনের বা 6 লেনের বিশাল চড়া চড়া রাস্তা হয় জাতীয় সড়ক যেগুলো। তুমি দিল্লি হাই রোড চলে যাও, মুম্বাই হাই রোড চলে যাও, দেখবে বড় বড় চওড়া চওড়া রাস্তা। তো সেইগুলো, তারপর দেখবে মাঝে এরকম ডট 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 রাস্তা থাকে, মানে কি তুমি এই ডট 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 রাস্তা মানে তুমি এই লেন থেকে এই লেনে যেতে পারো, কিন্তু যদি মাঝের রাস্তাটা ডিপ হয়ে যায়, মানে একদম কোনো কাটা না থাকে, তার মানে তুমি যদি এই রাস্তা থেকে এই রাস্তায় যাও তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানে ভীষণ স্পিডে যায়, মানে যে কোনো মহাসড়ক বা যে কোনো ন্যাশনাল হাইওয়েতে একটা তোমার স্পিড লিমিট বেঁধে দেওয়া হয় যে এই লিমিটের নিচে কিন্তু কোনোভাবেই, সেটা প্রত্যেকটা হাইওয়ে স্পেসিফিক এক একটা লিমিট থাকে, যে 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 হাইওয়েতে খুব বেশি গাড়ি চলে, খুব বেশি লরি চলে, খুব বেশি বাস চলে, সেখানে এক রকমের লিমিটেশন থাকে, যেখানে প্রাইভেট কার বেশি চলে সেখানে এক রকমের লিমিটেশন থাকে, হোয়াট এভার, বাট একটা লিমিটেশন থাকে, তার নিচে মানে 60 কিলোমিটার/আওয়ার, তার নিচে কিন্তু তুমি গাড়ির গতিবেগ করতে পারবে না, যদি করো তাহলে পিছনের গাড়ি এসে তোমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে। মানে এরকমই একটা বিষয়, যে কিছুদিন আগেই একটা দুর্ঘটনা এটা এরকম একটা ঘটেছে, যে মহাসড়কের মধ্যে দিয়ে ওই বড় যে গাড়িগুলো হয় না যারা রাস্তা তৈরি করে, ওরম রোলার কোস্টার টাইপের একটা গাড়ি যাচ্ছিল, সে তো খুব ধীরে ধীরে চলে, সে তো খুব জোরে চলতে পারে না, কিন্তু পিছন থেকে গাড়ি যেগুলো আসছে সেগুলো খুব স্পিডে আসছে। তো এরকমই একটা বাস খুব স্পিডে আসছিল, এবার সে তো সামনে দেখতে, মানে সামনে যতক্ষণে ও বুঝতে পেরেছে যে ওরকম একটা গাড়ি রয়েছে খুব ধীরে ধীরে যাচ্ছে, ততক্ষণে মেরে দিয়েছে এবং গাড়িটায় আগুনও লেগে গেছে, এবং পিছন থেকে আরেকটা বাস আসছিল সেটাও ওখানে মেরেছে। তো এইরকম টাইপের, ওই জন্য ন্যাশনাল হাইওয়েতে না খুব বেশি অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই, যদি সামান্য ভুল ত্রুটি হয়ে যায়, লেনের গন্ডগোল হয়ে যায় বা সামান্য কিছু এরকম গন্ডগোল হয়, সেগুলোতে এসব ভুল ত্রুটি হতে পারে। সব বলবো, আমার এখনো চ্যাপ্টার শেষ হয়নি। দেখো, এই সুপার হাইওয়ে গুলোর মূল লক্ষ্য হলো ভারতে যে টোটাল 4টে মেগা সিটি রয়েছে, এই টোটাল 4টে মেগা সিটিকে সংযোগ করা এবং তার সময়কে হ্রাস করা, যাতে আমরা খুব অল্প টাইমের মধ্যেই দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে দিল্লি পৌঁছে যেতে পারি, তার জন্য যাতে খুব তাড়াতাড়ি আমরা কানেক্ট করতে পারি এই মেট্রোপলিটন সিটিগুলোর সাথে, তাই জন্যই কিন্তু এটাকে বানানো হয়েছিল। এবং এই প্রকল্পের মধ্যেই, যে আমি পুরোপুরি বলে দিয়েছি, এখানে আর আমি রিপিট করছি না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করিডোরকে এখানে এক্সপ্লেন করা আছে, শ্রীনগর থেকে কন্যাকুমারী উত্তর দক্ষিণ, শিলচর থেকে পোরবন্দর পূর্ব পশ্চিম, এটা আমি আর মানে করছি না। আচ্ছা, আমি আমার এই মার্কিংটা মুছে দিলাম, কারণ এখানে অলরেডি তোমাদের কিন্তু মার্ক করা আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যেটা, সেটা
রেড কালার দিয়ে মার্ক করা আছে। নর্থ সাউথ করিডোর যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেটাকে ডিপ ব্লু কালারের দিয়ে মার্ক করা আছে। ইস্ট ওয়েস্ট করিডোর যেটা সেটা হালকা ব্লু কালার দিয়ে মার্ক করা আছে, এবং এনএইচডিপি ফেজ 3 যেটা সেটাকে গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে। এনএইচডিপিটা বাদ দাও, যেগুলো ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে, এটা আমাদের আসে না, অত ইনডেপথ আমাদের প্রশ্ন আসে না, ইউপিএসসি তে আসে। আচ্ছা, এবার এখানে পুরো ন্যাশনাল হাইওয়ের আমি চার্ট দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়ে যেগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে। যেরকম দেখো NH44 যেটা আমি বললাম সব থেকে লংগেস্ট, সব থেকে হাইয়েস্ট, এবং সেগুলো কোন কোন সিটির উপর দিয়ে যাচ্ছে, লাইক জম্মু, দিল্লি, আগ্রা, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই, এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু এই NH44 প্রবাহিত হয়েছে বা গেছে। ঠিক আছে, তো যদি আমাদের ধরো এরকম ভাবে প্রশ্ন দিল, মানে এটা মেনলি পুলিশের প্রশ্ন দেয়, আর রেলে খুব একটা আসে না, এসএসসি তে আসে অথবা তোমার ডাব্লিউবিসিএস এ আসে। ডাব্লিউবিসিএস এ খুব বেশি এই রকমের প্রশ্ন আসে, কিরকম, যে দিল্লি থেকে আমি মাদুরাই যেতে চাই, ওকে, দিল্লি থেকে আমি মাদুরাই যেতে চাই, আমাকে কোন হাইওয়ে ধরে যেতে হবে বলো। এই টাইপের প্রশ্ন আমাদের ডাব্লিউবিসিএস এ খুব দেয়। ঠিক আছে, ইউপিএসসি তো ছেড়েই দাও, ইউপিএসসি তো আলাদাই লেভেলের প্রশ্ন দেয়, কিন্তু এই টাইপের প্রশ্ন দিতে পারে। তো দিল্লি থেকে মাদুরাইকে কানেক্ট করছে দেখো NH44, তো আমাদের বুদ্ধি খাটিয়ে উত্তর করতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়েটা আসছে, তো সেটা কোন কোন শহরের ওপর দিয়ে আসছে। তার মানে এটা দিল্লি না হয়ে তো আসতেই পারবে না, তো দিল্লি মানে রাজধানী ছুঁয়েই একে আসতে হবে সাউথ অব্দি, তো অবভিয়াসলি দিল্লি থেকে মাদুরাই আমাদের এই NH44 ধরেই আসতে হবে। সিমিলারলি NH27 এর কথা যদি আমি বলি, তাহলে পোরবন্দর থেকে শিলচর, ঠিক আছে, রাজকোট, উদয়পুর, লখনৌ, গোরখপুর, গুয়াহাটি, এই জায়গাগুলোকে কানেক্ট করছে হচ্ছে আমাদের NH27। ঠিক আছে, আচ্ছা, দিল্লি থেকে চেন্নাই যদি আমি যেতে চাই, দিল্লি থেকে যদি আমি চেন্নাই যেতে চাই, তাহলে আমাদের ওই গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালের একটা পার্ট হচ্ছে NH48। ওকে, NH48 হচ্ছে আমার দিল্লি থেকে চেন্নাই আসার জন্য। তাহলে জয়পুর, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, এই শহরগুলোর মধ্যে দিয়ে গেছে NH48। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে পরেরটায়, সেটা হলো NH52। NH52 দেখো পাঞ্জাব থেকে কর্ণাটক পর্যন্ত কানেক্টেড হচ্ছে। ওকে, এটা হলো ওই NHDI এর আন্ডারে রয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এমনি জেনে রাখো, খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না। উত্তরাখণ্ড থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত NH30, এখান থেকেও খুব বেশি প্রশ্ন আসে না। ওকে, NH16 কলকাতা থেকে চেন্নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আমি যদি কলকাতা থেকে, কলকাতা আমাদের পূর্ববর্তী রাজধানী, তাই তো, তো ইন্ডিয়ার আগের রাজধানী, তো কলকাতা থেকে চেন্নাই আমি যেতে চাইছি বা সাউথের দিকে যেতে চাইছি, তাহলে আমি কিভাবে কানেক্ট করব? অবশ্যই আমাকে NH16 ধরে যেতে হবে। তো NH16 আমাদের ভুবনেশ্বর মানে ওড়িশার দিক হয়ে যাচ্ছে, মানে এখানটা যদি আমার কলকাতা হয়, পুরো এইভাবে যাচ্ছে, ওড়িশা প্রান্ত ধরে যাচ্ছে। ঠিক আছে, ওড়িশা ধরে এটা কিন্তু আমাদের তামিলনাড়ু পর্যন্ত এসেছে। তো বিশাখাপত্তনম মানে এপিও আমাদের এখানে রয়েছে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ধরে এটা তামিলনাড়ু পর্যন্ত এসেছে, এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওকে, এইভাবে এটাকে কানেক্ট করা হয়েছে। নেক্সট দেখো বলেছে NH19। NH19 দেখো দিল্লি থেকে কলকাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে দেখলাম, খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। বারাণসী হয়ে এটা যাচ্ছে, সো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ বারাণসী আমাদের ভীষণ ভাইটাল একটা জায়গা, তাই তো। তাহলে বারাণসী হয়ে আগ্রা থেকে ধানবাদ পর্যন্ত বা আমাদের দিল্লি থেকে কলকাতা পর্যন্ত কানেক্ট করছে কোন ন্যাশনাল হাইওয়ে? তো সেটা হয়ে যাচ্ছে NH19। ওকে, NH66 এর কথা যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের গোয়া, ম্যাঙ্গালোর, কোচি, ত্রিবান্দ্রম, খুব একটা ইম্পর্টেন্ট না, বাদ দাও। NH2 ওল্ড নাম্বারিং, দিল্লি টু কলকাতা, এখন সেটা NH19 এর পার্ট হয়ে গেছে। NH2 যেটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত যাচ্ছিল, সেটা এখন NH19 এর পার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে এটা
ওকে। আচ্ছা, NH7 যেটা, সেটাও ওল্ড নাম্বারিং, সেটাও এখন বারাণসী থেকে কন্যাকুমারী, এখন সেটা NH44 এর পার্ট। তো প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে NH44 এর আগের নাম কি ছিল, বা আগে যে মহাসড়কটি ছিল যেটি এখন বর্তমানে NH44 এর সাথে কানেক্ট হয়ে গেছে, সেটা কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড কোনোভাবেই মহাসড়কের মধ্যে পড়ে না। তো যেটা পড়াচ্ছি সেটা কেন পড়ছো না? বাকি এত প্রশ্ন। না, লেন্থ গুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট লংগেস্টটা মনে রেখো, যেহেতু আমাদের NH44টা সব থেকে লংগেস্ট, এই দুটো মাথায় রেখো, বাকিগুলো পড়তে হবে না। এই দুটো পড়ে রেখো, 3745 কিলোমিটার যেহেতু এটা সব থেকে লংগেস্ট, আর এটা যেহেতু আমাদের পূর্ব পশ্চিমকে কানেক্ট করছে তাই জন্য 3507 কিলোমিটার। এই এই দুটো মাথায় রেখো, বাকিগুলো পড়তে হবে না, ঠিক আছে? এগুলোর নাম্বার, 44, 27, 48। NH হলো ন্যাশনাল হাইওয়ে, আর এগুলো ন্যাশনাল হাইওয়ের এক একটা নাম্বার, এই নাম্বার গুলো ধরে মনে রাখতে হয়, ঠিক আছে? যেমন দেখো, এখন অনেকগুলো, এই যে NH2 বললাম, যেটা অলরেডি মার্জ হয়ে গেছে, কার সাথে মার্জ হয়ে গেছে? NH19 এর সঙ্গে মার্জ হয়ে গেছে। NH2 কে আর আলাদা করে দেখা যায় না বা দেখা হয় না, এটা এখন 19-এর সঙ্গেই মার্জ হয়ে গেছে। সিমিলারলি NH7 আগে বলা হতো, কিন্তু এখন সেটা NH44-এর সঙ্গে মার্জ হয়ে গেছে, কারণ এই প্রজেক্টটা 2001 সালে যেটা শুরু হয়েছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন NH7-কে NH44 এর মধ্যেই ফেলে দিয়েছি। তো এটাকে আর আলাদা করে কাউন্ট করা হয় না। তো এখান থেকে অ্যাকচুয়ালি এই টাইপেরই প্রশ্ন আসতে পারে যে কোন আগের কি নামকরণ ছিল, এখন কোন নামকরণ হয়েছে, অথবা আগে কি কি ন্যাশনাল হাইওয়ে যেগুলো এখন কি কি ন্যাশনাল হাইওয়ের সঙ্গে মার্চ করে গেছে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নই এখান থেকে আসতে পারে। ওকে, এইবার এই ম্যাপটা একটু ভালো করে দেখো। এখানে আমরা নীল, হলুদ, সবুজ এই টাইপের অনেক কিছু দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা কিভাবে বুঝবো? এটা হলো আমাদের রেলওয়ে করিডোর। দেখো, এটাও আমাদের কিন্তু 4টে জায়গাকেই কানেক্ট করছে। লাইক দিল্লি আছে, এদিকে আমরা হাওড়া দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের হাওড়া টু চেন্নাই আমরা দেখতে পাচ্ছি, চেন্নাই টু মুম্বাই, মুম্বাই টু দিল্লি, দিল্লি টু হাওড়া। কেন? এই জায়গাগুলো হচ্ছে, আবার দেখো, আবার এই যে মাঝের নীল কালারটা, এটা হচ্ছে আবার মুম্বাই থেকে হাওড়া। আর দিল্লি থেকে যদি আবার আমি এখানে আসতে চাই, তাহলে দেখো পিঙ্ক কালারের লাইন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের লাইনটা হয়ে যাচ্ছে আমাদের দিল্লি থেকে চেন্নাই। এই যে কানেকশনটা এখানে বিল্ড হয়েছে মাকড়সার জালের মতো, এই কানেকশনটা হচ্ছে আমাদের রেলওয়ে করিডোরের কানেকশন। রেলওয়ে করিডোরের কানেকশন হচ্ছে এটা। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে চেন্নাই, মুম্বাই থেকে হাওড়া, এগুলো হয়ে যাচ্ছে আমাদের এক একটা, বলতে পারো, রেলওয়ে করিডোর, ঠিক আছে? এবার না, আসে না, আসে না সৃজন, একদমই আসে না, কারণ এটার কোনো স্পেসিফিক তুমি কাউন্ট করতেই পারবে না। মানে আমাদের প্রচুর ন্যাশনাল হাইওয়ে আছে এবং একটার সাথে একটা এমন ভাবে মার্জ হয়ে আছে, এটার কোনো আলাদা নাম্বারিং হয়ই না, এরকম ভাবে করা যায় না, ঠিক আছে? সো এটা আসবে না, এত এরকম প্রশ্ন আসে না, ঠিক আছে? দেবাঞ্জন, আমার একদম ফার্স্ট ক্লাসটা দেখে নিও, ওরিয়েন্টেশন ক্লাস যেটা দেখে বলেছিলাম সেটা দেখে নিও, তাহলে বুঝে যাবে জিকে আর জিএস আলাদা নাকি এক। এখন আমি ন্যাশনাল হাইওয়ে পড়াচ্ছি, তো এখন ন্যাশনাল হাইওয়েটা আমি ব্যাখ্যা করি, জিকে জিএস আলাদা নাকি এক সেটা তুমি ওই প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরম একটা ভালো প্রশ্ন করেছে, সব থেকে স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? তোমরা কেউ জানো সব থেকে স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে? বা এটা তোমাদের জন্য আমি একটা ছোট্ট হোমওয়ার্কই দিলাম, নেক্সট ক্লাসে আমি এটাকে বলে দেবো। এটা ছোট্ট একটা হোমওয়ার্কই রইলো তোমাদের জন্য, সেটা তোমরা, ওই যে বললাম ডিস্টেন্স সব পড়তে হবে না, লংগেস্টটা পড়বে আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ডিস্টেন্সটা পড়বে, আর কিছু পড়তে হবে না। না 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 না, আসে না, আমি না হলে এগুলোকে ক্যান্সেল কেন করলাম, যে পড়তে হবে না NH66, আসে না ভাই, ছোট ছোট এগুলোই তো ছোট ছোট, ঠিক আছে?
ডোন্ট ওয়ারি, যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ে যাও, তাহলেই হবে। যতটুকু বলছি, ওই জন্য বলছি মন দিয়ে ক্লাসটাকে শোনো, যতটুকু বলছি ততটুকু পড়ে যাও। আমাদের পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করতে হবে, আমাকে পণ্ডিত হতে হবে না, বিদ্যাসাগর হতে হবে না, বা আমাকে NHAI এর তোমার চেয়ারপারসন হতে হবে না। সো যেটুকু বলবো সেটুকু পড়ে যাও, ঠিক আছে? চলো এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে পড়ছিলাম, তো এবার আমরা বর্ডার রোড অর্গানাইজেশন সম্পর্কে পড়বো। বর্ডার রোড অর্গানাইজেশন, এক্স্যাক্টলি, NH-118, ঠিক বলেছো, একদম একদম NH-118, রাইট। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনে, যেখানে আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে, মানে সেই এলাকাগুলোতে যে রাস্তা তৈরি করা হয় সেই রাস্তাগুলোর দায়িত্ব কার থাকে? BRO থাকে। ওখানে কিন্তু আমাদের NHAI এর দায়িত্ব থাকে না। NHAI আমাদের মেট্রোপলিটন সিটি থেকে শুরু করে নর্মাল সিটিগুলোর মধ্যে যে ডিস্টেন্স বা যে রাস্তা সেগুলোকে তৈরি করে, বাট BRO হচ্ছে বর্ডার রোডের যে রাস্তা সেইগুলোকে নির্মাণ করে, বর্ডার, সীমান্ত, ঠিক আছে? সো এটা কত সালে তৈরি হয়েছিল? 1960-তে তৈরি হয়েছিল। পুরো নাম বর্ডার রোড অর্গানাইজেশন। কে তৈরি করেছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটা তৈরি করেছিলেন। এর সদর দপ্তর কোথায় আছে? নিউ দিল্লি, ভারতে এর সদর দপ্তর অবস্থিত। এর উদ্দেশ্য কি ছিল? সীমান্তবর্তী এবং কৌশলগত এলাকাতে রাস্তাঘাটের উন্নয়ন করা, এবং সেখানে যাতে আমাদের সীমান্তে কারা থাকেন, সীমান্তে আমাদের যারা সীমান্ত রক্ষী তারা রয়েছেন, তো তাদের কাছে প্রধান রসদ পৌঁছে দেওয়া, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে তাদের যা যা দরকার সেই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই তো মেন উদ্দেশ্য। তো তাই জন্য তাদের রক্ষণাবেক্ষণ, তাদের উন্নয়ন, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু BRO একটা আলাদা দায়িত্ব পালন করে থাকে। ভারতের সশস্ত্র বাহিনীকে একদম সুন্দর ইনফ্রাস্ট্রাকচার যাতে আমরা পৌঁছে দিতে পারি, ভারতীয় সরকার যাতে পৌঁছে দিতে পারে, তার জন্যই কিন্তু এই BRO এই উদ্যোগটা নিয়েছে। তো BRO তৈরি করার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা। এবার দেখো উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যেরকম দেখো হিমাঙ্ক প্রকল্প, যেগুলো বলবো সেগুলোই দেখে যাবে। প্রজেক্টস, এগুলো কিন্তু এক একটা ইম্পর্টেন্ট প্রজেক্টস এর মধ্যে এগুলো পড়ছে। দেখো লাদাখের রাস্তা, যেরকম খারদুংলা, খারদুংলা পাস আমরা জানি তো, গিরিপথ আমি আলাদা করে পড়াবো, চাপ নিও না, গিরিপথ আমি পড়াবো। তো এই যে খারদুংলা পাস, এটা হচ্ছে আমাদের একটা গিরিপথ বা পাস, ওকে? তো এইখানে লাদাখের রাস্তাটাকে যে যারা তৈরি করা হচ্ছে, সেই প্রকল্পটা নেওয়া হয়েছিল, তার নাম হলো হিমাঙ্ক প্রকল্প বা হিমাঙ্ক প্রকল্প, ঠিক আছে? বিজয়ক প্রকল্প হচ্ছে কার্গিল অঞ্চলে যে রাস্তা তৈরি করা হয়েছিল ওই বর্ডার এলাকাতে, সেই প্রকল্পটার নাম হলো বিজয়ক প্রকল্প, ওকে? ভুটানের সীমান্তে যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল তার নাম হলো ড্যানট্যাক প্রকল্প। একদম জাস্ট এইভাবেই প্রশ্ন আসে যে কার্গিল এলাকাতে BRO যে প্রকল্প শুরু করেছিল তার নাম কি? ভুটানে যে প্রকল্প রয়েছে রাস্তা তৈরি করার BRO থেকে, তার নাম কি? সিমিলার যে লাদাখ বা হিমাচল প্রদেশের এলাকাতে যে প্রকল্প BRO নিয়েছে রাস্তা তৈরি করার জন্য, তার নাম কি? এরকমই প্রশ্ন আসে, এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। অটল টানেল, যেটা রিসেন্টলি তোমরা জানো যে অটল টানেলকে উদ্বোধন করা হয়েছে জাস্ট কিছুদিন আগেই।
তো সেই অটল টানেল 10,000 ফুট উপরে অবস্থিত। এটা এখন বিশ্বের সব থেকে দীর্ঘতম হাইওয়ে টানেল হয়ে গেছে। কি বললাম? সব থেকে বিশ্বের দীর্ঘতম লংগেস্ট হাইওয়ে টানেল যদি আমরা বলি, তাহলে সেটা কে হয়েছে? অটল টানেল হয়ে গেছে, যেটা কোথায় অবস্থিত? 10,000 ফুট উপরে অবস্থিত। এবং এটা কারা তৈরি করছে? বিআরও তৈরি করেছে। ক্লিয়ার? পূর্ব লাদাখের সব থেকে উচ্চতায় অবস্থিত একটা চ্যাংথাং মালভূমি রয়েছে, চ্যাংথাং মালভূমি। ওকে, সেখানে ভারতের সর্বোচ্চ যানবাহন যোগ্য বা যেটাকে বলা হয় হচ্ছে হাইয়েস্ট মোটরেবল পাস। তো সেই হাইয়েস্ট মোটরেবল পাসের নাম কি? মিগলা। খুব ভালো করে মুখস্থ করবে, খুব ভালো করে দেখে রাখবে। আগে ছিল আমাদের সব থেকে হাইয়েস্ট মোটরেবল পাসের নাম জেলেপলা। সেই জেলেপলাকে এখন নাম, মানে জেলেপলার পরে এখন আমাদের সব থেকে হাইয়েস্ট মোটরেবল পাসের নাম হয়ে গেছে মিগলা। জেলেপলা কিন্তু সেকেন্ড পজিশনে চলে এসেছে। সো এটা আমাদের মানে কি বলবো, লেটেস্ট একদম নিউজ বা লেটেস্ট এডিশন বলতে পারো। বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা এটা তৈরি করা হয়েছে। কত উচ্চতায় অবস্থিত? 5,913 মিটার উচ্চতা বা 19,400 ফুট উচ্চতায় এটা অবস্থিত। এবং এটা বিশ্বের মধ্যেও কিন্তু সবচেয়ে উঁচু মোটরেবল চলাচলের রাস্তা হয়ে উঠেছে। শুধু ভারতের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যেও সব থেকে উঁচু মোটরেবল চলাচলের রাস্তা এটা হয়ে উঠেছে। কোথায় অবস্থিত? খুব ভালো করে দেখে রাখবে, ইস্ট লাদাখে এটা অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। এই হচ্ছে সেই অটল টানেলকে যখন উদ্বোধন করা হচ্ছে তার একটা ছবি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই দেখো বিআরও লোগো এখানে দেওয়া আছে। তার মানে অটল টানেল যেটা রোটাং পাসের ওপর দিয়ে গেছে, রোটাং পাস ধরে গেছে, সেইটা উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, এইবার আমরা রেলওয়ে জোন গুলোকে নিয়ে একটুখানি দেখে নিই। রেলওয়ে জোনের কথা যদি আমি বলি, ভারতে বিশাল একটা রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে, যার মধ্যে আমরা 18টা প্রধান রেলওয়ে জোন আমরা দেখতে পাই। যার প্রত্যেকটা জোন এক একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে তাদের নিজেদের কাজকর্ম করে থাকে। তাদের প্রত্যেকটা জোনের আন্ডারে এক একটা অঞ্চল দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই অঞ্চলের মধ্যেই কাজ করবে। ওকে, তো সেই অঞ্চলের যাবতীয় যা যা রেলওয়ে কানেক্টিভিটি সেটা সেই জোন তার আন্ডারে নিয়ে নিয়েছে। এই জোনগুলোকে আরো কয়েকটা বিভাগে আমরা ভাগ করতে পারি, যেগুলোকে ডিভিশনস বলা হয়। ওকে, সেগুলোকে ডিভিশনস বলা হয়। ভারতের রেলওয়ে ভারত সরকারের রেল মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। আর আমাদের এখন রেল মন্ত্রক কে রয়েছেন? অশ্বিনী যাদব। ঠিক আছে, তো আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেড রয়েছেন, এখন মন্ত্রকে রয়েছেন কে? অশ্বিনী যাদব। এই হলো টোটাল আমাদের রেলওয়ে জোন। ঠিক আছে, পুরো চার্ট দেওয়া আছে, একটু ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, নালে কিন্তু এখন না বুঝলে পরে কিন্তু জিনিসটা গুলিয়ে যাবে। সো একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝো। দেখো, নর্দার্ন রেলওয়ে যেটাকে আমরা NR দিয়ে ডিনোট করে থাকি, দেখবে ট্রেনের গায়ে লেখা থাকে ACR বা NR বা ER, এই ওয়ার্ড গুলো লেখা থাকে, দেখবে বড় বড় করে। এগুলো হচ্ছে তোমার এক একটা জোনের যে বলতে পারো তোমার সিম্বল। ওকে, এক একটা সিম্বল। তো NR লেখা মানে হচ্ছে সেটা নর্দার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। তো নর্দার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এরকম প্রশ্ন আমাদের দেয়, যে পার্টিকুলার কোনো একটা জোনের নাম তুলে দিল, বা ইস্টার্ন রেলওয়ে জোন, ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সাউথ জোন তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এরকম টাইপেরই প্রশ্ন আমাদের মূলত দিয়ে থাকে। ওকে, তো নর্দার্ন রেলওয়ে যেটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, না আমাদের নিউ দিল্লিতে রয়েছে। কত সালে এটা তৈরি করা হয়েছিল? 1952 তে তৈরি করা হয়েছিল। 1952 তে আরেকটা তৈরি করা হয়েছে, সেটা হলো নর্থ ইস্টার্ন রেলওয়ে, যেটাকে NER এই সিম্বলটা দিয়ে দেখানো হয়ে থাকে। 1952 তে আরেকটা রেলওয়ে তৈরি করা হয়েছিল, দ্যাট ইজ ER, যেটা হলো ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, তাহলে 1952 তে আমরা এই চার্টের মধ্যে তিনটাকে পেলাম, একটা নর্দার্ন রেলওয়ে, একটা নর্থ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হলো ইস্টার্ন রেলওয়ে। এবার ভালো করে বোঝো, এটা দেখো নর্থ সাইডের না, প্রত্যেকটা নর্থের দিকে। তো মুখস্থ বা মনে কিভাবে রাখবো বা কিভাবে জিনিসগুলোকে তৈরি করব, কিছুই না, এক একটা করে জাস্ট
দিক ধরে নাও, ডিরেকশন ধরে নাও, নর্থের দিকটা তোমরা ধরলে, এবার টোটাল নর্থার্ন রেলওয়ে সেটা আমি পেয়ে গেলাম নিউ দিল্লি, কারণ এটাই আমাদের রাজধানী, নর্থের দিকে একমাত্র নিউ দিল্লি ছাড়া আর কিছু হতে পারে না। ওকে, এবার দেখো নর্থ সেন্ট্রাল, মানে নর্থের মধ্যেও সেন্ট্রাল বা মধ্যভাগের যে রেলওয়ে জোনটা রয়েছে, নর্থের মধ্যে মধ্যভাগ, বোঝাতে পারলাম, পুরো ইন্ডিয়ায় নয়, নর্দার্ন ইন্ডিয়ার যে মিডল পোর্শনটা, নর্দার্ন সেন্ট্রাল, সেখানে আমাদের কি রয়েছে, প্রয়াগরাজ বা এলাহাবাদের এলাকাটা, যেখানে আমাদের কি না তিনটে নদীর সঙ্গম স্থল, যেখানে কি হলো আমাদের কদিন আগে মহাকুম্ভ মেলা অর্গানাইজ করা হলো, তাই তো? তো সেই আমাদের তিন নদীর সঙ্গম স্থল মহাকুম্ভ মেলা, সেই জায়গাটা সব থেকে পবিত্র জায়গা প্রয়াগরাজ, সেইটা হয়ে যাচ্ছে হেডকোয়ার্টার কিসের, নর্দার্ন সেন্ট্রালের। নেক্সট দেখো নর্থ ইস্ট, এবার আমরা ইস্টের দিকে দেখবো, নর্থেরও ইস্টের দিকে যে জায়গাটা, নর্থ ইস্টের যে জায়গাটা, সেইখানে হচ্ছে আমাদের গোরখপুর হেডকোয়ার্টার, ঠিক আছে? এছাড়া নর্থ ওয়েস্টার্ন, এবার আমরা ইস্ট হয়ে গেল, ওয়েস্ট দেখবো, ওয়েস্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, জয়পুর, বা আমাদের 2002 সালে এটা তৈরি করা হয়েছিল, জয়পুর। সালগুলো সবকটার মনে রাখার দরকার নেই, আসে না, সব সাল মনে রাখার দরকার নেই, আসে না, ঠিক আছে? আমি আবারও বলছি, আসে না। 1952 গুলো শুধু একটু মাথায় রেখো, খেয়াল রেখো, কারণ এটা যেহেতু অনেকটা পুরনো। আর কি, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেটা আমি ইস্টের দিকে চলে আসি। দেখো নর্থের মধ্যে এই চারটে আমার কমপ্লিট হয়ে গেল, টোটাল নর্থ, ইস্ট নর্থ আর ওয়েস্ট নর্থ কমপ্লিট, শেষ। এবার চলে আসো হচ্ছে আমাদের, আচ্ছা নর্থ সেন্ট্রাল এটাও হয়ে গেল, এবার চলে আসো ইস্টের মধ্যে। সিমিলারলি একই ভাবে পড়তে হবে, একটা হলো ইস্টার্ন রেলওয়ে, টোটাল অল ওভার ভাবে কলকাতায় অবস্থিত, 1952 তে তৈরি হয়েছিল, মুখস্থ হয়ে গেল। ইস্ট সেন্ট্রাল সেম, দেখো নর্থেও যখন যেমন পড়েছিলাম, ইস্টের মধ্যেও আমরা দেখবো সেন্ট্রাল, ইস্ট সেন্ট্রালে আমাদের কি রয়েছে, হাজিপুর, ঠিক আছে? এবার দেখো সেম ভাবে আমরা চলে যাব হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, কোস্টাল এরিয়া, কারণ আমরা কি জানি আমাদের পূর্ব দিকে কি রয়েছে, বঙ্গোপসাগর আছে, তো আমাদের কোস্টাল এরিয়া কিন্তু পূর্ব দিকে রয়েছে, তাই জন্য আমাদের ইস্ট কোস্ট পড়তে হবে, ঠিক আছে? তো ইস্ট কোস্ট বা ইসিওআর বলা হয়। এই দেখো ভুবনেশ্বর মানে আমাদের উড়িষ্যার জায়গা, কারণ আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, সো ওটা তো আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না, তাই জন্য এটা আমাদের দেখে যেতে হবে। নেক্সট সাউদার্ন রেলওয়ে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে সব থেকে পুরনো রেলওয়ে কোনটা, বা সব থেকে পুরনো রেলওয়ে জোন কোনটা, জেনে রাখবে। এক সেকেন্ড দাঁড়াও তো, পরে দেওয়া আছে যদিও, বাট স্টিল এটা হচ্ছে আমাদের সব থেকে, মানে আমরা বলতে পারি ওল্ডেস্ট এর মধ্যে পড়ছে। সো 1951-এ সাউদার্ন রেলওয়ে যেটা তৈরি হয়েছিল সব থেকে পুরনো। অ্যান্ড এটা দেখো, তাহলে ইস্ট কোস্ট আমরা পেয়ে গেলাম, এবার আমরা সাউথে চলে আসি। সাউথের মধ্যেও যদি আমরা দেখি, একটা হচ্ছে আমাদের অল ওভার সাউথ রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, যেটা আমাদের সাউথে তামিলনাড়ু মোস্ট ভাইটাল একটা রাজ্য, এবং তার চেন্নাই, কারণ ওই আবার মেট্রোপলিটন সিটি চেন্নাই আমাদের, তো সেটাই আমাদের সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার হওয়া উচিত, তাই তো হয়ে গেছে 1951-এ তৈরি। নেক্সট দেখো সাউথ সেন্ট্রাল রেলওয়ে, আমাকে আবার সাউথের মধ্যে সেন্ট্রাল পজিশনটা দেখতে হবে, সাউথের মধ্যে ইস্ট পজিশন দেখতে হবে, এবং সাউথের মধ্যে ইস্ট সেন্ট্রালের পজিশন দেখতে হবে। দেখো ইস্ট সেন্ট্রাল এখানে চলে এসেছে, তাহলে সাউথে দেখলাম সেন্ট্রাল, ইস্ট সেন্ট্রাল হলো। এবার সাউথের মধ্যে আবার রয়েছে কি, ওয়েস্ট, ওকে, এবং ওয়েস্টে যেই মুহূর্তে চলে যাব তারপরে আবার ওয়েস্টার্ন চলে আসবো, সেটা আমি একটু পরে বলছি। তাহলে সাউথের মধ্যে আমরা কি কি দেখছি, সেকেন্দ্রাবাদ, আচ্ছা সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা এসইআর লেখা হয়, এটাও কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত। প্রশ্ন আসে এমন কোন জায়গা বা রয়েছে যেখানে আমাদের দুটো জোনের হেডকোয়ার্টার অবস্থিত, তো কলকাতা হলো একটা জায়গা যেখানে আমরা ইস্টার্ন কলকাতার ইস্টার্ন জোনেরও হেডকোয়ার্টার দেখতে পাবো, সাউদার্ন জোনেরও হেডকোয়ার্টার দেখতে পাবো, মানে সাউথ ইস্টার্ন জোনেরও হেডকোয়ার্টার দেখতে পাবো, ঠিক আছে? তাহলে ইস্টার্ন জোন তার সাথে সাউথ ইস্টার্ন জোন দুটোরই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কলকাতাতে অবস্থিত, মাথায় রাখবে এটা, এখান থেকে প্রশ্ন দেয়, ভীষণ ভাইটাল একটা জায়গা, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো, 1955-এ এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে? সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা বিলাসপুরে অবস্থিত, 2003
মোর মানে খুব একটা ইম্পর্টেন্ট না। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা হুব্বালিতে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট কেন? হুব্বালি রেলওয়ে স্টেশন, হুব্বালি রেলওয়ে স্টেশন আমাদের ভারতের মধ্যে সব থেকে লংগেস্ট রেলওয়ে স্টেশন, বা প্ল্যাটফর্ম বলতে পারো, ঠিক আছে? সব থেকে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, স্টেশন বলা ভুল হবে, প্ল্যাটফর্ম বলাটা ঠিক হবে, বেশি স্পেসিফিক হবে। সব থেকে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম আমরা যদি বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের হুব্বালি, ঠিক আছে? তো এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া তাহলে কোন জোনে অবস্থিত হুব্বালি সেটা আমাদের দেখে রাখতে হবে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে জোনে এটা অবস্থিত। এবার আমাদের ওয়েস্টার্ন রেলওয়ে থাকছে একদম পশ্চিম দিকে। পশ্চিম দিকেও আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই যে মুম্বাই রয়েছে, মুম্বাই, মুম্বাই মানে কি, এটা আরবিয়ান মহাসাগরের ধারে অবস্থিত। সো একদম পূর্ব দিকে আমাদের বে অফ বেঙ্গল, যেটার ধারে উড়িষ্যা ভুবনেশ্বর অবস্থিত হবে। আর একদম যদি আমি পশ্চিম দিকে দেখি তাহলে আমাদের মুম্বাই রয়েছে আরবিয়ান মহাসাগরের ধারে বা আরব সাগরের ধারে। সো আমাদের ওয়েস্টার্ন রেলওয়ে জোনের সদর দপ্তর অবভিয়াসলি মুম্বাইতে অবস্থিত হবে, অ্যান্ড 1951 এটা তৈরি করা হয়েছিল। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা জব্বলপুরে অবস্থিত, 2003 খুব একটা মনে রাখতে হবে না। নেক্সট চলে আসো সেন্ট্রাল রেলওয়ে, একদম মধ্যবিন্দুতে ইন্ডিয়ার বুকে অবস্থিত যেটা, সেটা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের মুম্বাইতে অবস্থিত। মেট্রো রেলওয়ে যেটাকে আলাদাভাবে দেখা হচ্ছে, এটাও আমাদের কোথায়? কলকাতায়, কারণ কলকাতায় প্রথম আমাদের মেট্রো পরিষেবা চালু হয়েছিল, আমরা প্রত্যেকে জানি, রাইট? কলকাতায় প্রথম আমাদের মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল, কত সালে হয়েছিল বলো দেখি? কলকাতায় প্রথম মেট্রো কত সালে চালু হয় দেখি, প্রত্যেকে বলো। সাউথ ইস্টার্ন রেলওয়ে, তিয়াশা। কলকাতা হবে, হাওড়া হবে না। আচ্ছা, সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম 2019, ঠিক আছে? এগুলো বাদ দাও। এবার চলে আসো কোঙ্কন রেলওয়ে নাভি মুম্বাই 1990। টেকনিক্যালি এটা আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে জোন তার মধ্যে ফুললি পড়ে না কোঙ্কন রেলওয়ে, বাট পার্টলি এটাকে আমরা মানে ফাংশনের দিক থেকে যেহেতু খুব একটা সিমিলার, তো তাই জন্য আমরা এটাকে অ্যাড করতে পারি কোঙ্কন রেলওয়েটাকে, ঠিক আছে? তো এই হলো টোটাল আমাদের 18টা জোন যেগুলো মনে রাখতে হবে। কলকাতাতে আমরা টোটাল 3টে জোন দেখতে পাচ্ছি। ফার্স্ট মেট্রো চালু হয় 1984-এ, ভেরি গুড, একদম। আচ্ছা, তাহলে কলকাতাতে আমরা টোটাল 3টে জোনের হেডকোয়ার্টার দেখতে পাচ্ছি, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল। মুম্বাইতে আমরা দুটো জোনাল সদর দপ্তর দেখতে পাচ্ছি, একটা হলো মধ্য রেল যেটা সেন্ট্রাল ইন্ডিয়া সেন্ট্রাল রেল, এবং আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন রেল, ওকে, WCR। আর কি তোমার উত্তর পূর্ব সীমান্ত রেল, নর্থ ইস্টার্ন ফ্রন্টে সেখানে সদর দপ্তর হলো মালিগাঁও গুয়াহাটি, যেটা আসামে অবস্থিত, রাইট? তো নর্থ ইস্টার্ন সীমান্ত রেলটাও কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল ন্যাশনাল হাইওয়ে যেটুকু ছিল, যেটা নিয়ে তোমরা খুবই চিন্তিত ছিলে যে ম্যাম কবে পড়াবেন কবে পড়াবেন, তো আমি পড়িয়ে দিলাম। এবার এই জায়গাটা একটু তোমাদের কি করতে হয় বলো তো, টেস্ট দিতে হবে, একটু বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করো, কারণ এগুলো মুখস্থ রাখা, বুঝে পড়ো, যেটুকু যেরকম ভাবে আমি বোঝালাম সেইভাবে বুঝে পড়ো, বুঝার পরে সেটার উপরে মক টেস্ট দাও বা প্র্যাকটিস করো, বা খাতায় নিজেরা লিখে লিখে বা নিজেরা ম্যাপ তৈরি করে, জাস্ট কিছু না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে জাস্ট ম্যাপ এঁকে নিজেরা বোঝার চেষ্টা করো, আর ইন্ডিয়ার পুরো ম্যাপটাকে চোখের সামনে ভাসিয়ে নাও যে কোন জায়গায় কোনটা থাকতে পারে। উত্তরের দিক হলে আমাদের এখানে দিল্লি থাকবে, পূর্ব দিক হলে আমাদের এখানে কলকাতা থাকবে, সাউথের দিক হলে এই জায়গাটা আমাদের চেন্নাই থাকবে, আরেকটু যদি আমি এই জায়গাটা করে দেখি আরবিয়ান মহাসাগরের ধারে এখানে আমাদের মুম্বাই থাকবে। পুরো চোখের মধ্যে ম্যাপটাকে না ভাসিয়ে নাও, তারপরে তোমরা এই ন্যাশনাল হাইওয়ে বলো বা রেলওয়ে জোন বলো এগুলোকে পড়ো, তৈরি করো, দেখবে একদম সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। ম্যাপ ওই জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা কিছু পড়ার ক্ষেত্রে। এরপর যখন আমি তোমাদের ইয়ে পড়াবো, মানে
ওটাকে কি বলে, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি পড়াবো, তারপরে তোমাদের নদী, তারপর কি বলে ওটা, মহাসাগর পড়াবো। এই সময়গুলোতেও দেখবে আমি ম্যাপ নিয়ে খুব ভালো করে এক্সপ্লেন করে দেবো। তো ম্যাপ যখন জিনিসটা চোখের মধ্যে বসে যাবে, ব্রেনে বসে যাবে, জিনিসটা খুব ভালো তৈরি হয়ে যাবে। একদম ক্লাস আজকে আমি শেষ করছি। সায়েন্স টেকনোলজির ক্লাস ছিল তো আজকে, এটা আমি সায়েন্স টেকনোলজি আবার আমি নেক্সট একটা দিন নিয়ে নেবো। ন্যাশনাল হাইওয়েটা তোমাদের আজকে করিয়ে দিলাম, ঠিক আছে। সায়নী, দেখে আসো, বলে দেবো আমি, বুদ্ধি খাটাও, কোথায় কানেক্ট করতে পারে বুদ্ধি খাটাও, খাটিয়ে উত্তর করো, বলে দেবো আমি পরের দিন, অবভিয়াসলি বলে দেবো, ঠিক আছে সায়নী? আচ্ছা, আমি পিডিএফ ক্লাস এন্ড হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, তোমরা পিডিএফ পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে। আর হচ্ছে গিয়ে যারা যারা ক্লাস করলে এতক্ষণ ধরে, প্রত্যেককে বলবো, পরের দিন বলবো আমি রাতুল, ঠিক আছে, প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অশ্বিনী বৈষ্ণব, যাদব নয়, আমি স্লিপ অফ টাং যাদব বলে দিয়েছিলাম, অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। আহ একদম প্রত্যেকে কিন্তু ক্লাসটা রেটিং দিয়ে দিও, আর বোঝানো কেমন লেগেছে সেটার উপর বেস করে, এবং ক্লাস নোট কেমন লেগেছে সেটার উপর বেস করে অবশ্যই 5-এ 5 রেটিং দিয়ে দিও, তাহলে পরের সায়েন্স টেকনোলজির ক্লাসটা আরো ভালো করে বোঝাতে পারবো আমি। চলো, টাটা, ভালো থেকো। আর ডাব্লিউবিসিএস এদের তোমাদের মধ্যে কেউ যদি পরীক্ষা দিয়ে দেবে বলে ভাবো, মানে তোমার 14 তারিখে পরীক্ষা আছে, তাহলে এখন আমার এই ক্লাসটার পরেই আমি ইউটিউবে তোমাদের ডাব্লিউবিসিএস এর উপরে ক্লাস নেব, ম্যারাথন ক্লাস চলছে তোমাদের, তো তোমরা ওখানে ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। টাটা। ক্লাসের নাম আমি চেঞ্জ করে দেবো, কোনো চাপ নেই।